নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শুভেন্দু অধিকারী গত 4 বছর মানে বিজেপিতে যাওয়ার পরে হাবভাবটা এমন দেখান যে বাংলায় ইডি সিবিআই কি করবে সেটা তার নখদর্পণে। কারণ এর আগে তিনি মাঝে মধ্যেই বিভিন্ন তৃণমূলের নেতাদের হুমকি টুমকি দিয়েছেন যে একে জেলে ঢোকাবো, তাকে জেলে ঢোকাবো, এইসব ধরনের কথাবার্তা তিনি বলেছেন। কারণ তিনি এমন একটা ভাবটাপ দেখাতেন যে সিবিআই ইডি কি করবে সেগুলো সব তিনি জানেন এবং তিনি তার অঙ্গুলি হেলনেই সিবিআই ইডি চলে, এরকম একটা ভাবটাপ তিনি প্রকাশ করার চেষ্টা করতেন। তো এখন দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি গত 14ই ফেব্রুয়ারি একটি কথা বলেছিলেন। তাতে এটুকু বোঝা যাচ্ছে যে তাহলে কি জগন্নাথ চট্টোপাধ্যায় শুভেন্দুর থেকেও সিবিআই ব্যাপারে বেশি খোঁজ খবর রাখেন? এই প্রশ্নটাই অন্তত আজকের উঠেছে বৃহস্পতিবার ব্যাংশালে আদালতে, যেখানে নগরদার আদালতে সিবিআই যে বিশেষ আদালত, সেই আদালতের একটি ঘটনার প্রেক্ষিতেই আমি এটা বলছি। কারণ 14ই ফেব্রুয়ারিতে যখন সিবিআই এই নিয়োগ দুর্নীতি মামলায়, বিশেষ করে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই একটি তথ্য জানিয়েছিল কোর্টকে, মানে যে ডকুমেন্টস পেশ করেছিল, সেটা থেকে প্রকাশ্যে আসে যে নিয়োগ দুর্নীতি মামলায় 321 জনের নাম সুপারিশ করেছেন কিছু প্রভাবশালী। তার মধ্যে হচ্ছে তৎকালীন এমপি যে দিব্যেন্দু অধিকারী তমলুকের, আমাদের মমতা বালা ঠাকুর সাংসদ, এবং ভারতী ঘোষ এক্স এসপি এবং বর্তমানে বিজেপির সদস্য। এরকম তৃণমূলের আরো বিধায়ক শওকত মোল্লা, নির্মল ঘোষ সহ আরো তৃণমূলের 5-6 জন বিধায়ক, এরা 321 জনের নাম সুপারিশ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। সেই নামের তালিকা গিয়েছিল মানিক ভট্টাচার্যের কাছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, এবং তার থেকে নাকি 134 জনের নিয়োগ হয়েছে, এটা সিবিআই চার্জশিটে দাবি করেছে। তো সেই নিয়োগ দুর্নীতির ওই যে বিষয়ে যে সুপারিশ, মানে যারা এমপি এমএলএরা, যারা প্রভাবশালীরা সুপারিশ করেছে, সেই তালিকাটার বিষয়টা 14 ফেব্রুয়ারি ব্যাংশালের বিশেষ আদালতে, সিবিআই বিশেষ আদালতে এটা জানাজানি হতেই হচ্ছে হই হই পড়ে গিয়েছিল। এবং জগন্নাথ চট্টোপাধ্যায় তখন একটি ফেসবুক পোস্ট করেছিলেন। তাতে তিনি বলেছিলেন যে এরা সকলেই তৃণমূল সম্পদ, মানে অযোগ্যরা হচ্ছে চাকরি পেয়ে যাচ্ছে, যোগ্যরা রাস্তায়, এবং এরা 2016 সাল তখন সকলেই তৃণমূল সম্পদ, এবং হচ্ছে কেউ ছাড় পাবেন না, শুধু সময়ের অপেক্ষা। যাই হোক, এটা বলার পরে শুভেন্দুর হাতে ঘা লাগে। যাই হোক, দিব্যেন্দুকে দিয়ে আইনি নোটিশ পাঠালেন জগন্নাথকে, এবং জগন্নাথের সঙ্গে শুভেন্দুর একটা মন কষাকষি, পার্টির মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হলো। তো এটা চলছিল। পরে যদিও শুভেন্দু গত সপ্তাহে কিছুদিন আগে সুকান্ত মজুমদারের বাড়িতে গিয়ে দিল্লিতে বৈঠক করার পরে তিনি সেদিনকে অমিত শাহের ডাক পান। তারপরে অবশ্য শুভেন্দুর সঙ্গে জগন্নাথকে একসঙ্গে দেখা গিয়েছে তারাপীঠে শ্মশানে একটি কর্মসূচিতে, সেখানে নাকি নির্মাণ হচ্ছে, তাই সেই নিয়ে একটা প্রতিবাদ কর্মসূচি বিজেপি, সেখানে শুভেন্দু গিয়েছিলেন, পাশে জগন্নাথ ছিলেন। তো একটা সখ্যতা দেখা গেল। জানি না সেটা অমিত শাহের মিটিং এর পরের কি বলে ঘটনা কিনা, বা সেখানকার কোনো টোটকার কোনো ফলশ্রুতি কিনা আমি বলতে পারবো না। তবে বৃহস্পতিবার যেটা হয়েছে যে বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায় সিবিআইয়ের যে মামলা পার্থর বিরুদ্ধে করা হয়েছিল গত বছরের শেষ দিকে, সেই মামলার যে পার্থ জামিনের আবেদন করেছেন, সেই শুনানিতে সিবিআইয়ের আইনজীবীরা জানিয়েছেন যে যাদের সুপারিশ করা হয়েছিল প্রভাবশালীরা, তাদের সেই সুপারিশের হচ্ছে বিষয়ে সেই সমস্ত প্রভাবশালীদের তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। এটা পার্থ চ্যাটার্জির জামিন মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবীরা বলেছেন ব্যাংশালে সিবিআইয়ের বিশেষ আদালতে। তো এটার পরেই হচ্ছে প্রশ্ন উঠেছে যে তখন শুভেন্দু অধিকারী 14 ফেব্রুয়ারি ঘটনাটা জানাজানি হওয়ার পরে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, আমরা একটু শুনে নেব শুভেন্দু সেদিনকে কি বলেছিলেন। কারণ শুভেন্দু তখন একটু সাফাই দিয়েছিলেন দিব্যেন্দুর হয়ে বা ভারতী ঘোষের হয়ে, যাদের নাম টাম এসছিল, মানে তৃণমূলের এমপি এমএলএদের সঙ্গে নিজের ভাই বা তার ঘনিষ্ঠ রিটায়ার্ড আইপিএস অফিসার ভারতী ঘোষের। তা শুভেন্দু কি বলেছেন আমরা একটু শুনিয়ে দেবো আপনাদের। এটা পুরনো খবর, এবং এতে বহু লোকের সুপারিশপত্র, পার্থ চ্যাটার্জির অফিসে যাদের সুপারিশপত্র, আপনাকে দুটো জিনিস আমি এক্ষেত্রে বলি, এটা নতুন নয়, এটা 2-2.5 বছর আগের পচা জিনিস আপনার বেরিয়েছে। যাদের সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার, মানে যাদের সুপারিশে বেআইনি নিয়োগ হয়েছে, তাদের মধ্যে কোনো বিজেপির লোক নেই। আপনারা যাদের নাম বলছেন তারা তখন এমপি এমএলএ থাকতে পারেন শাসক দলের, সেই সুবাদে লিখেছিল, তারা তখন বিজেপি করতো না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সুপারিশে যদি কোনো অবৈধ নিয়োগ হয়ে থাকে বা তাদের আত্মীয়দের নিয়োগ হয়ে থাকে, তাদেরকে ডেকে জেরা করতো, সে জেরার কাজটাও হয়নি। এটা 2 বছর আগেই লোয়ার কোর্টে সিবিআই দিয়েছিল। এটা
পার্থ চ্যাটার্জির দপ্তর থেকে যে রেকমেন্ডেশন লেটারগুলো মানিক ভট্টাচার্যের দপ্তরে গেছিল তার একটা কপি শুধু, এটার সঙ্গে কিছু নেই। এবং যারা আজকে বিজেপির 2-3 জনের নাম আপনারা যারা এসেছে, তার মধ্যে আমাদের এখানকার এক্স এমপিও আছেন, তাতে তাদের সুপারিশে একজনেরও নিয়োগ হয়নি বা তাদেরকে ডেকে সিবিআই কে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও মনে করেনি। তা শুভেন্দু তখন বোঝানোর চেষ্টা করেছিলেন যে এদের সুপারিশে কিছু হয়নি এবং এদের জিজ্ঞাসাবাদ করা হয়নি, মানে তারা অভিযুক্ত না। থাকতে পারে চার্জশিটে সাপোর্টিং যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টস দেওয়া হয়েছে এবং এই ডকুমেন্টসটা বিকাশ ভবনের ওয়্যার হাউস থেকে পাওয়া গিয়েছিল এবং সিবিআই যখন এটা কোর্টে জানায় এবং যেটা শোনা যাচ্ছে যে 14 ফেব্রুয়ারি সিবিআইয়ের আইনজীবীরা আদালতে সেটা প্রকাশ্যে আনেন, মানে অ্যাকচুয়ালি অভিযুক্তদের কাছে সেই কপি সাবমিট করা হয় এবং তারা সেই ডকুমেন্টসটা পায়। তো তার আগেই নাকি সিবিআই তার 5-7 দিন আগেই সেটা কোর্টে জমা করে দিয়েছিল এবং তখন একটা চর্চা হয়েছিল, কারণ 13 ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়েছিলেন অমিত শাহর সঙ্গে দেখা করতে, যেটা বিজেপি সূত্রে শোনা গিয়েছিল, কিন্তু অমিত শাহর সঙ্গে তখন দেখা হয়নি। তো বঙ্গ বিজেপির নেতারা অনেকেই তখন বলেছিলেন যে আসলে শুভেন্দু বিষয়টা জেনে গিয়েছিলেন কোনোভাবে, হয়তো যে তার ভাইয়ের নামটা এসে গিয়েছে, ভারতী ঘোষের নামটা এসে গিয়েছে। ভারতী ঘোষ শুভেন্দু পার্টিতে ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাদের হয়তো বিষয়ে আলোচনার জন্যই হয়তো শুভেন্দু দিল্লিতে ছুটেছিলেন যদি অমিত শাহর সঙ্গে দেখা করা যায়। তো এরকম চর্চা তখন হয়েছিল, কিন্তু জগন্নাথের সঙ্গে মন কষাকষি হলো। পার্টির অনেকেই বলেছিলেন যে শুভেন্দু অধিকারী যতই যাই বলুন যে এদের সুপারিশে চাকরি হয়নি বা হচ্ছে তাদের যদি তাদের সুপারিশে চাকরি হতো বা কিছু হতো তাকে সিবিআই তাদের ডাকতো, হ্যাঁ, এটা তিনি বোঝানোর চেষ্টা করলেন, মানে তারা কোনো অভিযুক্ত না। কিন্তু অনেকেই তখন বঙ্গ বিজেপি অনেক নেতারা বলেছিলেন যে সুপারিশটাই হচ্ছে বেআইনি। কোন চাকরির ক্ষেত্রে যদি যেখানে পরীক্ষার মানে নোটিশ বিজ্ঞপ্তি হচ্ছে, পরীক্ষা হচ্ছে, রিটেন টেস্ট হচ্ছে, তারপরে ভাইবা হচ্ছে, তারপরে সিলেকশন প্যানেল তৈরি হচ্ছে, তারপরে যে জোনে যে যাবে সেখানে কাউন্সিলিং হয়ে সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তো একটা প্রসেস, যে একটা সার্ভিস কমিশন হোক বা যেই হোক, প্রাইমারি টেট যেই নিক, যে সংস্থাই নিক, তারা একটা বিজ্ঞপ্তি দিয়ে একটা পরীক্ষা ঘোষণা করছে যে এই পরীক্ষার ক্যান্ডিডেটরা সেখানে অ্যাপ্লিকেশন করছে, তারপরে তারা পরীক্ষায় বসছে, রিটেন টেস্ট দিচ্ছে, তারপরে সিলেক্টেড হলে তারা মৌখিক পরীক্ষায় যাচ্ছে, তারপরে হচ্ছে প্যানেল তৈরি হচ্ছে, সব একটা প্রসেসের মধ্যে দিয়ে থাকে। তো সেখানে সুপারিশটা আসবে কেন, মূলত যে সুপারিশটা আসবে কেন, অনেকেই ব্যাখ্যা দেয় যে অনেকে এসে বলে যে ও পরীক্ষা দিয়েছে, আপনি একটু সুপারিশ করে দিন মন্ত্রীর কাছে যদি হয়ে যায়। এসব নয়, সুপারিশটাই বেআইনি, সেটা শুধু মুখে হোক আর মিষ্টি মুখে হোক, কারণ কোন সুপারিশের পেছনে কি গল্প লুকিয়ে আছে কেউ জানে না। কিন্তু সুপারিশ হলেই সবাই সন্দেহের চোখে দেখে যে এই ভদ্রলোক, এই এমপি বা এই এমএলএ এই নামটা 10টা নাম বা 12টা নাম সুপারিশ করেছেন, কারণ তার কি ইন্টারেস্ট। যেখানে একটা সংস্থা পরীক্ষা নিচ্ছে, একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে সেখানে পরীক্ষায় বসছে, সেখানে সুপারিশ হবে কেন, সেই সুপারিশ মন্ত্রীর কাছে যাবে কেন, এইটা হবে কেন, এমপি এমএলএরা তারা কেন সুপারিশ করবে, এই সুপারিশটাই তো বেআইনি। তো শুভেন্দু অধিকারী একবারও বলেননি যে বলেছেন যে তারা তখন তৃণমূলে ছিল যারা তখন সুপারিশ করেছেন, ভাইকে এটা বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ভাই তৃণমূল থেকে বিজেপি এসে কি ধোয়া তুলসী পাতা হয়ে গেছে যে তখন ভাই তৃণমূলে ছিল বলে তৃণমূল থেকে তিনি সুপারিশ করেছেন। আরে সুপারিশটা বেআইনি বলুন যে ভাই তৃণমূলে থেকে করলো, শুভেন্দু অধিকারী ভারতী ঘোষটা তৃণমূলে থেকে করলো, যেমন মমতা বালা ঠাকুর বা শওকত মোল্লা বা নির্মল ঘোষ যারাই করে থাকুন তারা বেআইনি কাজ করেছে, সুপারিশ করা উচিত না। একইভাবে শুভেন্দু অধিকারী বলুন যে ভাই দিব্যেন্দু অধিকারী ভারতী ঘোষটা এখন বিজেপিতে আছে, তারা তৃণমূলে থেকে করলে তারা অন্যায় করেছেন, সুপারিশটা বেআইনি, কেন তারা সুপারিশ করবেন, চাকরি প্রার্থীরা পরীক্ষা দিয়ে চাকরি পাবে। পরিষ্কার কথা তিনি বলতে হতেন একটু সাফাই দেওয়ার জন্য, না তৃণমূলে থাকতে খারাপ ছিল এখন বিজেপিতে আসতে ভালো হয়ে গেছে, এরকম একটা বোঝানোর চেষ্টা করলেন, ওয়াশিং মেশিনে ঢুকে গেছে এরকম একটা ধারণা তিনি তৈরি করার চেষ্টা করলেন। ওদের সুপারিশে চাকরি হয়নি, আরে চাকরি হওয়া না হওয়া পরের ব্যাপার। 321 জন সিবিআই দাবি করছে কোর্টে, চার্জশিটে 321 জনের নাম সুপারিশ হয়েছে, 134 জন চাকরি পেয়েছে। যারা চাকরি পেয়েছে তাদের সব দফায় দফায় ডাকা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সমস্ত কিছু চেকিং হচ্ছে, তারা কিভাবে কত মার্কস কোথায় পেয়েছে। তা পরিষ্কার বললেই হচ্ছে যে তারা যেটা করেছে ঠিক করেননি, এটা তৃণমূলের থেকে করলে হোক আর যেখান থেকে করলে হোক তারা অন্যায় করেছে, সুপারিশ করাই উচিত না। না, ভাইরা এখন বিজেপিতে এসে গেছে,
ভারতী ঘোষ এখন বিজেপি থেকে এসে গেছে, তৃণমূলে থাকতে তারা অন্যায় কাজ করেছে, এখন বিজেপিতে এসেছে, ওয়াশিং মেশিনে ঢুকে গেছে, এখন সে হচ্ছে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, এখন সে আর কোনো দুর্নীতিগ্রস্ত নন, তারা সব ভালো হয়ে গেছে। এইটা হচ্ছে শুভেন্দুর মত, তার ভাব। যাই হোক, এখন জগন্নাথেরও তো কিছু লোকজন আছে, বা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেরও তো কিছু লোকজন আছে, কারণ শুভেন্দুর তো দলে শুভানুধ্যায়ীর অভাব নেই, প্রচুর শুভানুধ্যায়ী রয়েছেন। তারা বলছেন যে এই ডাক্ষ হওয়া শুরু হলেই হচ্ছে কি বলে শুভেন্দুর জ্বালা বা চাপ বাড়বে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বা কারা, এদের তো তবুও পরিচয় টরিচয় ছিল, তমলুকের এমপি বা অমুক তমুক, বা এদের নাম টাম ছিল, মমতা বলা ঠাকুর সাংসদ, কি ভারতী ঘোষ কি বলে এক্স রিটায়ার্ড আইপিএস অফিসার, তো এইসব ছিল টিল, একটা নাম রয়েছে তার কিছু নেই, তাতেই হই 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 শুরু হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডহারবার সাংসদ, না কে হচ্ছে মগরাহাটের কে অভিষেক বন্দ্যোপাধ্যায়, না বনগার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা কিছু নেই, তার বাবার নাম নেই, কিছু নেই, তাতেই হই 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 হই। এবার এই এখন কোর্টে প্রভাবশালী এমপি এমএলএ তারা সুপারিশ করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন, সিবিআই বলেছে জিজ্ঞাসাবাদ করে যাই পাক নাই পাক, কিন্তু ওই যে চাপটা কে নেবে? চাপটা তো নিতেই হবে যে আপনার ভাই তখন তৃণমূলে থাকুক, তৃণমূলের এমপি থাকুক, যাই থাকুক, সুপারিশটা করেছে, অন্যায় কাজ করেছে, এবার দলে যারা শুভানুধ্যায়ী রয়েছে তারা তো এবার শুরু করে দেবে না, মানে অনেকে এখন বলাই শুরু করেছে এরপর কি আবার ভাইকে নিয়ে যাতে বেশি টানাটানি না হয়, তার জন্য কি শুভেন্দু এবার দিল্লিতে অমিত শাহর দরবারে হানা দেবেন, অমিত শাহর কাছে ছুটে যাবেন যে সিবিআইকে একটু বলুন যাতে ভাইকে কিছু করা টরা না হয়, অন্তত ভাইকে বাঁচিয়ে দিন, তারপর আমার মুখ রক্ষা হবে, কারণ একবার ছিটে লেগে গেলে না সেটা চট করে জামার সেই কালিনা তোলা যায় না, চট করে তোলা যায় না, এটা উনি ভালো জানেন। এখন আবার নিশ্চিতভাবে সাফাই দেবে, হ্যাঁ সিবিআই ডাকতে পারে, ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে, তারা যখন একটা ডকুমেন্টস পেয়েছে বিকাশ ভবনে গিয়ে হানা দিয়ে তল্লাশি চালিয়ে সেটা যখন কোর্টে পেশ করেছে, চার্জশিটের অ্যাডেড ডকুমেন্টস হিসাবে তারা সেটাকে ফাইল করেছে, তো তারা ডাকতে পারে, কিন্তু এদের সুপারিশে চাকরি টাকরি হয় না, আবার একটা নিশ্চিতভাবে সাফাই দেবে, কিন্তু তাতে কি বলে শুভেন্দুর পারপাস সার্ভ হবে আমি জানি না, কারণ হচ্ছে যেই যাই তিনি বলুন না কেন, যতই ব্যাখ্যা দিন না কেন, দলে তার লোকরা বা তৃণমূল কিন্তু কটাক্ষ করতে ছাড়বে না, এটা শুভেন্দু অধিকারী ভালোই জানেন। যখন একবার নাম এসে পড়েছে, সিবিআই যখন কোর্টে জানিয়েছে, এটা হয়তো প্রথমে তৃণমূলীদের ডাকা হবে, তৃণমূলের যারা সাংসদ এমএলএদের সুপারিশ হয়েছে, তারপর হয়তো চাইলে যদি এখন অমিত শাহ বলে দেন বা কিছু হয় বা সিবিআইয়ের উপর কোনো প্রভাব চলে, আমি জানি না প্রভাব চলবে কিনা, তাতে দিব্যেন্দুকে ডাকতেও পারে, নাও ডাকতে পারে, কিন্তু এটা বলে দেওয়াতে কিন্তু প্রবল চাপে শুভেন্দু অধিকারী, জানি না এ চাপ তিনি কিভাবে সামলাবেন। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।